হ্যাঁ, মোটামুটি 21 জন হয়ে গেছে আমার মনে হয়। শুরু করে তো দিতে পারি। জি স্যার, শুরু করে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টিআর কি জয়েন করছে? জি স্যার। হ্যালো। স্যার আছি আমি। টিআর কি জয়েন করছে? রেকর্ডিং কে করতেছে? কথা বলে না। কথা বলো। আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। তাহলে রেকর্ড কে করতেছ? এখন যে কি করতেছে স্যার? স্যার আছি আমি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি কি রেকর্ড করতেছো? না স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। রেকর্ড যেন কে করতেছে তার কাছ থেকে রেকর্ডিংসটা নিয়ে নিও। আমরা তাহলে শুরু করে দিতে পারি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। ওকে। রেকর্ড কে করতেছে তার কাছ থেকে রেকর্ডিংটা অবশ্যই নিয়ে নিও। আচ্ছা, স্টপ করে দে। আমি রেকর্ড করি তাহলে হলো। ওকে। তো লাস্ট দিনে আমরা কি দেখছিলাম ক্লাসে মনে আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ওভারভিউ দেখছিলাম। আজকে তেমন কিছু নাই, এটাও ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো এখানে মূলত বলা হয়েছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন দরকার এবং কি কি স্পেশাল কি কি স্পেশাল ফিচার গুলা এখানে আছে। এটা প্রথম ফিচার হচ্ছে ডাটা স্ট্রাকচার ডিজাইন, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। আমি বলছিলাম লাস্ট দিনে যে ইনহেরিটেন্স, পলিমরফিজম, কোড রিইউজিবিলিটি, মানে বারবার একই কোড লিখতে হয় না, সেটা আমরা ভালোভাবে ইউজ করতে পারি, মডুলারিটি, এরকম অনেকগুলা ফিগার বা ফিচার আছে যেগুলা যেগুলা ওয়েব ওওপি তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, যার কারণে আমরা সেটা এটা ইউজ করতেছি স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এই ডিফারেন্স গুলা, প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিফারেন্স। এটা তোমাদের পরীক্ষায় আসবে, একটু লিখে রাখো। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। মিনিমাম আমি যখনই কথা বলবো জি স্যার, শোনা যাচ্ছে। 4-5 জন যদি রেসপন্স না করো আমি সামনে আগাবো না। 4-5 জন যদি রেসপন্স না করো সামনে আগাবো না। সাউন্ড কম, আমার সাউন্ড কি ঠিক আছে? জি স্যার, জি সাউন্ড স্যার, ঠিক আপনার আছে। সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে। তাহলে এই ডিফারেন্স গুলো একটু পড়তে হবে, এটা একটু লিখে রাখো খাতায়। ওকে। দেন আমি প্রথম দিন বলছিলাম যে আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা সি এর উপর বেস করেই তৈরি করা, মানে সি এর একটা এক্সটেন্ডেড ভার্সন। তার মানে সি এর যত কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড গুলাই সি তে যাবে, সেই সাথে অতিরিক্ত বেশ কিছু কিওয়ার্ড আছে। তো এখানে বেশ কিছু কিওয়ার্ড, কিওয়ার্ড মানে বুঝি, কথা বলে না। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। খালি তুমি একাই শুনতেছো? স্যার, কিওয়ার্ড সম্বন্ধে একটু ধারণা দেন। কিওয়ার্ড হচ্ছে যেসব ফিক্সড ওয়ার্ড যেগুলা ল্যাঙ্গুয়েজে বাই ডিফল্ট সেট আপ করা, যেগুলাকে আমরা চাইলে অন্য কোনো লেখায় ইউজ করতে পারি না, বা অন্য কোনো হিসাব ভেরিয়েবল আকারে ইউজ করতে পারি না, সোজা কথায় সেগুলাই হচ্ছে কিওয়ার্ড। তো এরকম বেশ কিছু সি প্লাস প্লাস এর কিওয়ার্ড হচ্ছে অটো, ব্রেক, ডু, হোয়াইল, ফর, ইন, শর্ট। এই যে যতগুলো দেখতে পাচ্ছ এগুলা কিওয়ার্ড। এগুলা একটু ল্যাব কুইজের জন্য গুরুত্বপূর্ণ যে কোনগুলা কিওয়ার্ড কোনগুলা কিওয়ার্ড না, বুঝছো? জি স্যার। জি এগুলা কুইজ। এখানে আরো বেশ কিছু আছে যে এন্ড, বুল, ক্যাচ, যেগুলা
আগের কিওয়ার্ড গুলো ছিল C++, C++ এর, কিন্তু এগুলা শুধু C++, এগুলা এখানে অতিরিক্ত হিসেবে আছে। ঠিক আছে, দেন এখানে বেশ কিছু হেডার ফাইল আছে। হেডার ফাইল গুলো হচ্ছে আইওস্ট্রিম, ভেক্টর, স্ট্রিং, সিম্যাচ, সিস্ট্রিং, এর সাথে আরো অন্যান্য অনেক কিছুই আছে। এখানে মূলত আমরা হেডার হিসাবে আইওস্ট্রিম ইউজ করবো। হেডার কি জানো? কথা বলে না। হেডার ফাইল কি? স্যার হ্যালো, হেডার যদি না জেনে থাকো, এটা একটু সার্চ করে নিয়ে নাও। সার্চ করে নিয়ে দেখো যে হেডার কি। ওকে, দেন আমরা যদি কনসোলে C++ চালাই, কনসোল মানে বুঝো, এই যে আমাদের যে উইন্ডোজ আছে, উইন্ডোজে যদি আমরা কনসোলে চালাই তাহলে এইভাবে চালাই, লিখলেই মোটামুটি হয়ে যায়। আর তোমাদের লাস্ট দিনে আমি একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে উম, তোমাদের কি বলা যায়, আমি বলছিলাম যে C++ প্রোগ্রামিং এর একটা টিউটোরিয়াল দেখতে, তোমরা কি দেখা শুরু করছো? জি স্যার। না স্যার। তো দেখি। আর কি অবস্থা তোমার? স্যার কথা কি তোমার কথা রিপিট হচ্ছে বারবার। আচ্ছা, এখানে এমন কি কেউ আছো যে টিউটোরিয়াল দেখা শুরু করছো? কথা বলে না। না স্যার। কেউই নাই? স্যার বুঝি নাই স্যার কোশ্চেনটা। আমি কোশ্চেন করলাম যে লাস্ট দিনে ক্লাসে বলছিলাম C++ এর একটা টিউটোরিয়াল দেখা শুরু করতে, যেন বেসিক যে জিনিসগুলো আছে, ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, লুপ, ইফ এলস, এগুলা যেন তোমরা জানো, সেগুলা দেখা শুরু করছো কে? আমি এক জানতে চাচ্ছি। কেউ কি নাই? আজকে করবো স্যার। ও, আজকে থেকে করবা? এতদিন ধরে কি করলা? স্যার কারেন্ট চলে গেছে। হয়। হোস্ট কে? ও বাবা, হোস্ট কে আমি? মোল্লা স্যার শুরু করেন। এই তোমরা কি আমি হোস্ট দেখতে পাচ্ছ? জি স্যার, শুরু করেন, শুরু করেন। তোমরা কি C++ পারো? না পারলে তোমরা আমার একটা পেইড বেসে ভর্তি হও। কয় হাজার টাকা স্যার কোর্স? কোর্সের লিংক আমি দিতেছি। টাকা লাগবে না? হ্যাঁ অবশ্যই, পেইড বেসে ভর্তি হতে কি ফ্রি ফ্রি ভর্তি হতে পারবো নাকি? এটাই তো। কত টাকা? আশরাফুল এমনি না। তোমাদের তোমরা ডিআইউ তোমরা স্টুডেন্ট পারলে তোমরা ইউটিউব দেখে দিও। আসতে সাড়ে হাজার দুশ করে আয় বড়। একটা ঘুম দেওয়া দরকার। এই স্যার দেখছি না।
ডিআর স্টুডেন্টের জন্য 50% ছাড় আছে বুঝছো? স্যার কোথা থেকে প্রবলেম সলভ করাবেন? আমি আমি করাবো হচ্ছে লিড কোড থেকে শুরু করবো ফার্স্টে। হ্যাঁ, নোয়াখালীর সার্ভার নাই কোনো? তুই কই রে? বাসায়? ঢাকা নাকি? না, প্যাক প্যাক করতেছ, আবার জয় না কিনা খেয়াল করিস কিন্তু। প্যাক প্যাক তো হাঁসের ডাক, আমরা কি হাঁস নাকি? স্যার এমন স্যার গেলেগা স্যারেগা গেলেগা এমন অনলাইন অনলাইন ক্লাস এমন করে স্যারও জানে। এই স্যার কি করাই রে, এমনি তো মনে কর যে কি বলবো, কি কি করাই যাচ্ছে। তোমরা যে এতদিন বলছো সি সেটা প্লাস প্লাস। মেমোরিটা ওই মেমোরিটা এখন এই স্যার সবগুলা তেল বিটাবে, চিন্তা করো না এই 4 মাসে। নাই মোর তোর লাগে যেটা করতে দিয়েছিলাম, আগ আমাকে তো ওরা খেলাধুলা শুরু করতে হবে। কেন, খেলার বয়স হয়েছে তোর? দিলি তো এ থামায়। নাইমুরের টিম বানা, টিম বানা। টিম তো পরের ক্লাসে মনে কর যে খেলাধুলা হবে মাঠে, যারা যারা আসবে প্র্যাকটিস কত টাকা করবে। লাগবে? এন্ট্রি ফি কত? এন্ট্রি ফি ওই যে 9 তারিখে যাওয়ার কথা বলছো না, আশেপাশে কে আছে, জ্যাকি আছে আর কে, শাওন আছে, পাঠা দেওয়ার লাগবে ওদের, ওরা যায় শুনবে মিটিং এ। মেবি জার্সি 1500 টাকা ছিল গতবার। বল। ম্যাচ জিততে হবে এবার। কি ম্যাচ জিতবে? উচ্ছ্বাস যদি থাকে বসে মাঠে হয় নাই। আরে এটা কোনো কথা? স্যারের জন্য বসে থাকবি স্টুডেন্ট? এগুলোই তো ভালোবাসা রে। তো যারা যারা খেলবে বুঝলি, ওদেরকে একটু বেশি করে দেওয়ার লাগবে, 1500 টাকা যদি এন্ট্রি ফি হয়। খেলবো তো 11 জন। 11 জন যারা খেলবে। যারা কত করে? খেলবে মানে তুই আগে 11 জন ম্যানেজ কর খেলার মতো, তারপর এক্সট্রা প্লেয়ার রাখিস। সবাই খেলবো, আমরা সবাই খেলবো যারা আছে। নাই। এই আমি তো খেলতে পারবো না মামা, আমার পা হাত গেছে গা। ফিরোজের কাজ দেখ, গান ছেড়ে কাহিনী দিছে। করিস তুই? হাতে তো লড়াইতে পারি না, আরে বাম বাবা, হাত। শোন, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামবে সূর্য আর উচ্ছ্বাস। শেষ। টিমের রান ধ্বংস। 2 ওভারে 60। ফিরোজ, ফিরোজ বল বল। ওয়ারফেসের নাটা ছাড়িয়ে দিত। ওয়ারফেসের না সারি দেবো, সার আসিয়ে ফির কি কয় না কয়। আরে দে, স্যার নাই, স্যার আসতে এখন অনেক সময় লাগবে। স্যার আরে কি আসছে বললে? ওই স্যার আসতেছে, 2 কিলো দূরে আছে। দেও? আরে কি রে, কথা হ্যাঁ শোনো না, শুনতে পাচ্ছি, তুমি দাও। কথা হ্যালো। শোনো না তোমরা। আমি তো সাইরা দি কচু। কিরে সামি ন্যাংরা, আপনারা আছেন? এ স্যার খালি কথায় কথায় হ্যালো হ্যালো কয় কেন রে? ওটাই তো হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? এ চুপ। হ্যালো। এনটিভি কত নাইমোর, এনটিভি কত দিছে এবার? উচ্ছ্বাস ভাই, এই স্যার এই আসতে উচ্ছ্বাস ভাই, তোমার একটু ভিডিওটা অন করে বাস কাটটা দেখাও তো। এই স্যার আসছে। স্যার আসসালামু আলাইকুম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আসসালামু ওকে, আলাইকুম। বলতেছিলাম যে সি প্লাস প্লাস একটা টিউটোরিয়াল দেখা শুরু করে দাও। আমি অনেকগুলো রেফারেন্স দিছিলাম, বন্ধু বান্ধবদের কাছ থেকে কালেক্ট করে নাও, যারা ক্লাসে ছিল কালেক্ট করে নিয়ে একটু টিউটোরিয়াল দেখা শুরু করে দাও, নাহলে সামনের লেকচার গুলো অনেক কঠিন হয়ে যাবে বোঝা। স্যার ঠিক আছে? আজকে থেকে শুরু করে দেবো স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে,
দেন এগুলা আমি কনসোলে ইনপুট আউটপুট দেখাইছে, যদি তোমরা চাও কনসোলে দেখতে পারো। দেন এই সি প্লাস প্লাস এর যদি একটা এক্সাম্পল এখানে দেখানো আছে যে সি প্লাস প্লাস দিয়ে দিয়ে আমরা কোডটা করতে চাই, এইটা হচ্ছে আমাদের একটা সিম্পল সি প্লাস প্লাস প্রোগ্রামের কোড। যদি আমরা কেউ না চাই তাহলে এইভাবে কোড লিখতে পারি, অথবা যদি কেউ চায় সেভাবে এইভাবে লিখতে পারি। এখানে একটা এক্সট্রা লাইন লাগে ইউজিং নেম স্পেস এসটিডি একটা। এই যে দেখো, যদি এসটিডি না দিই তাহলে এখানে সব জায়গায় আমাদের আলাদা করে এসটিডি দিতে হচ্ছে, যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝায়। যে এই ধরনের যে সিএনসি আউট, এই সিএনসি আউট কি আমরা সি সি প্রোগ্রামিং এ যেমন প্রিন্ট এফ স্ক্যানএফ দেখছিলাম, এখানে সেরকম সি ইন সি আউট, এগুলা এক একটা ফাংশন। এই ফাংশন ডিফাইন করা আছে স্ট্যান্ডার্ড এই যে লাইব্রেরিতে। তো সেটাকেই আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, যার কারণে এটাকে শুরুতে ডিফাইন করে দিলে পরবর্তীতে আর ইউজ করতে হয় না। পার্থক্য জাস্ট এটাই। দেখো তো এই কোড আর সি সি এর কোড মোটামুটি অনেকটা একই রকম না? একই রকম, খুব একটা বেশি পার্থক্য নাই। ঠিক আছে। জি স্যার। তো এখানে কি করছে যে একটা ক্যারেক্টার টাইপ স্ট্রিং ডিফাইন করছে, স্ট্রিং ইনপুট নিছে, এই যে ডিরেক্ট আমরা তো এখানে ইনপুট দিলাম, আর সি আউট দিয়ে প্রিন্ট প্রিন্ট বা সেটাকে আমরা যদি দেখতে চাই তাহলে সেটাকে দেখায় দিলাম। এই হচ্ছে কথা। তো যদি আবার সি প্লাস প্লাসে কমেন্ট করতে চাই তাহলে এইভাবে ওই সি এর মতো, যদি সিঙ্গেল লাইন করতে চাই তাহলে দুইটা হ্যাশ, অথবা হ্যাশ দিয়ে স্টার দিয়ে, অথবা স্টার হ্যাশ দিয়ে মাল্টি লাইন অনেকগুলো লাইন করতে হবে। এগুলা একই রকম। এগুলা কালকে একটা ফাংশন নিয়ে ডিফাইন করতে আলোচনা করছিলাম, যে কোথায় ক্লাসের মধ্যে যে কি রকম একটা সিম্পল কোড হয়। এগুলো একটু দেখবা পরীক্ষায়। ঠিক আছে। এটা মোটামুটি লাস্ট দিনের লেকচার, আজকে আমরা একটু দেখবো আর কি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর মধ্যে কি কি আছে। তো আজকে দেখি টোকেন এক্সপ্রেশন কন্ট্রোল স্ট্রাকচার, একটা বেসিক জিনিস। আমার কথা শুনতে পাচ্ছ? যদি কথা বুঝতে না পারো জিজ্ঞাসা করিও। ঠিক আছে। স্যার শুনতে পাচ্ছি। Okay. তা এগুলো আমরা দেখতে পাচ্ছি টোকেন কি, কিওয়ার্ড কি, আইডেন্টিফায়ার কি, ডাটা টাইপ কি, কনস্ট্যান্ট, সিম্বলিক কনস্ট্যান্ট কি, ভেরিয়েবল কি, অপারেটর, স্কোপ রেজলিউশন অপারেটর, টাইপ কাস্টিং, এরকম যতগুলো আছে সবগুলো আমরা দেখবো আর কি। তো দেখি প্রথমে আসলো টোকেন। টোকেন হচ্ছে দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ সি প্লাস প্রোগ্রাম নেম এজ টোকেন। যতগুলা স্মলেস্ট এলিমেন্ট আছে, স্মলেস্ট এলিমেন্ট গুলো বলতে কি কি, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং, অপারেটর, সেই সাথে তোমার ইফ এলস, লুপ, স্টেটমেন্ট, যতগুলা আছে সবগুলা জিনিসই মিলেই হচ্ছে টোকেন। বোঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা। তো প্রথমে এবার একটা একটা করে দেখি যে কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা প্রথম গত স্লাইডে আলোচনা করলাম, যে ওই যে ইফ, ইলস, ফর, লুপ, তারপরে হচ্ছে তোমার কি বলা যায়, ইন্টিজার, ক্যারেক্টার, এগুলা হচ্ছে যতগুলা ফিক্সড ওয়ার্ড সেগুলো হচ্ছে কিওয়ার্ড এখানে। দেন আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি বলছে, যে রিফার টু দ্য নেম অফ দ্য ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, ক্লাস। মানে যদি আমরা কোনো ভেরিয়েবলের নাম দিই, ফাংশনের নাম লিখি, সেই জিনিসগুলোকে বলে আইডেন্টিফায়ার। আর কনস্ট্যান্ট হচ্ছে যেগুলো ফিক্সড নাম্বার, যেমন 1 2 3, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এগুলো আর কি কনস্ট্যান্ট দিয়ে বোঝাইছে। তো এবার আসে একটু ডাটা টাইপ। সি প্লাস প্লাস এর ডাটা টাইপ কি? যে সি প্লাস প্লাস ডাটা টাইপ হচ্ছে মোটামুটি তিন প্রকার। একটা হচ্ছে ইউজার ডিফাইন, বিল্ট ইন, ডিরাইভ। এগুলো কি নাম শুনছো? না স্যার, এইসব তো শোনা হয় নাই। ডাটা টাইপের নাম শুনুন, ইউজার ডিফাইন ডাটা টাইপ, বিল্ট ইন ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ নাম শুনুনি? জি এটা স্যার, সি জি এর স্যার। সি এর মধ্যেই আছে। দেখো তাহলে কি বলছে, যে ইউজার ডিফাইন ডাটা টাইপ কি, যেগুলা স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস। স্ট্রাকচার, ইউনিয়ন ওই যে ক্লাসে দেখাইছিলাম, যে ক্লাসের নামটা চাইলে আমরা আমাদের মতো করে দিতে পারি। বুঝতেই পারছো? জি স্যার। ঠিক এগুলা হচ্ছে ইউজার ডিফাইন, যেগুলা ইউজার লিখতে পারে, ইউজারের মতো ডিফাইন করতে পারে, সেগুলা হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপ। দেন আরেকটা আসলো ডিরাইভ ডাটা টাইপ। ডিরাইভ ডাটা টাইপ হচ্ছে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, যেগুলা অলরেডি কোথাও ডিরাইভ করা আছে সেটাকে জাস্ট আমরা ইউজ করব, সেটা হচ্ছে ডিরাইভ ডাটা টাইপ। আরেকটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, যেটা বাই ডিফল্ট সি প্লাস প্লাস প্রোগ্রাম যারা ডেভেলপ করছে ওরাই দিয়ে রাখছে। কি কি? এই ডাটা টাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিগ্রাল ডাটা টাইপ, ফ্লোটিং ডাটা টাইপ, অথবা ভয়েড, কোনো টাইপ নাই। ইন্টিগ্রাল টাইপ আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার, একটা ক্যারেক্টার, আর ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ফ্লোট আর ডাবল। এই হচ্ছে মোটামুটি বেসিক ডাটা টাইপ অফ সি প্লাস প্লাস প্রোগ্রাম। বোঝা কি গেছে? জি স্যার। পরীক্ষা আসতে পারা যাবে না?
describe the basic data types in C++. কথা বলে না? তা পরীক্ষা আসলে কি হবে, এই মানে সকালে দিতে হবে নাকি? সবটা আগে দিবা, সেই সাথে একটু ব্যাখ্যা করে দিবা যে ইউজার ডিফাইন ডাটা টাইপ কি, বিল্ট ইন ডাটা টাইপ কি, ডিরাইভড ডাটা টাইপ কি, ডেফিনেশন দিয়ে একটু এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করে দিবা। ওকে স্যার। ওকে, তো দেখো ডিরাইভড ডাটা টাইপ হচ্ছে এই যে অ্যারে, আর ফাংশন আমরা পরবর্তীতে আলাদা আলাদা একটা চ্যাপ্টার আছে সেটা। আর আরেকটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টার কি নাম শুনছো? পয়েন্টার? জি স্যার। স্যার নাম শুনছি। হ্যাঁ, এই পয়েন্টার হচ্ছে এটাই। পয়েন্টার কি বলছে যে ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার ডিফাইন করছে, অথবা ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট নাম দিছে পয়েন্টারের। এখানে আবার এই এম এর ভ্যালুটা পিটিআর টু তে নিয়ে আসছে। এরকম পয়েন্টার, এগুলা এগুলা দেখবো সামনে, একটা ডিটেলস আলোচনা আছে। দেন আরেকটা আছে সিম্বলিক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে চাইলে আমরা যে এই যে সাইজ যে ভেরিয়েবলটা আছে সাইজ 10, এটাকে কখনো চেঞ্জ করতে পারবো, তাহলে কি করতে হবে? জাস্ট তার সামনে একটা কনস্ট্যান্ট নিয়ে নিবো। এগুলাকে বলা হয় সিম্বলিক কনস্ট্যান্ট। আর আরেকটা ওয়ে আছে, যদি অনেকগুলো ভেরিয়েবলকে বা অনেকগুলো ডাটাকে আমরা কনস্ট্যান্ট করতে চাই যে এগুলা চেঞ্জ করা যাবে না, তাহলে কি করব? জাস্ট এনুম লিখে ডাবল ব্র্যাকেটের মধ্যে সব ভেরিয়েবল গুলো দিয়ে দিব। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এই যে এত বড় কোডটা যে ছিল 3টা লাইনের কোড, সেটাকে আমরা এক লাইনে রিপ্রেজেন্ট করে দিতে পারলাম। বুঝতে কি পারছো কথা? কনস্ট্যান্ট কিভাবে কয়ভাবে ডিফাইন করা যায়? জি স্যার। ওকে, কিভাবে স্যার? তাহলে একটা হচ্ছে এনুম আর একটা কনস্ট্যান্ট লিখে দিয়ে। এগুলা কিন্তু কুইজের জন্য পড়াচ্ছি। মনে করো যে এই ল্যাব আর থিওরি সবই একই রকম, মানে একটা স্লাইডে এখান থেকে কুইজের কোশ্চেন আসবে, অতভাবে মনোযোগ দাও। খাতাটাকে একটু সমৃদ্ধ করো, নাহলে পরীক্ষার আগে খুব কঠিন হয়ে যাবে। কুইজ পরীক্ষায় এই কোশ্চেন গুলো থাকবে যে কনস্ট্যান্ট তুমি কয়ভাবে ডিফাইন করা যায়, এক্সাম্পল সহ ব্যাখ্যা করো। দেন আসলে যদি ভেরিয়েবল ডিক্লারেশন করি তাহলে কিরকম করতে হবে, জাস্ট এগুলো তো জানি মোটামুটি, যে ফ্লোট এক্স অথবা ফ্লোট সাম, এগুলা নিয়ে আর কথা না বলি। এগুলা কিরকম, হ্যাঁ, সি প্লাস প্লাসে বেশ কিছু অপারেটর আসছে। তো অপারেটরের মধ্যে এর প্রথম কথা হচ্ছে যে সাপোর্ট অল অপারেটর ইন সি, মানে সি এর মধ্যে যত অপারেটর আছে সব অপারেটর এখানে চলে যাবে। সেই সাথে এখানে নতুন করে দুটো অপারেটর আছে, একটা হচ্ছে ইনসারশন অপারেটর আর একটা হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। এটাকে বলা হয় আউটপুট ভ্যালু, মানে যদি এই অপারেটরটা ইউজ করি তাহলে সেটা আউটপুট দেখাবে, আর যদি এই অপারেটরটা ইউজ করি তাহলে গেটস ইনপুট ভ্যালু, ইনপুট নেওয়ার জন্য। দেন আরেকটা নতুন অপারেটর যেটা আমরা খুব বেশি ব্যবহার করব, এই অপারেটরটাকে একটু মনে রাখতে হবে। এই অপারেটরের নাম হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। এই অপারেটরটা আমাদের খুব ব্যবহৃত হবে। দেন আরো বেশ কিছু অপারেটর আছে, এগুলো একটু তোমরা দেখবে, যে ডিলেট, নিউ, সেট ওয়ার্ড, সেট ডাব্লু, ঠিক আছে? এরকম আরো অনেক অপারেটর আছে, কিন্তু এই অপারেটরটা আমরা ভুলভাবে ব্যবহৃত করবো। এটা অপারেটরটার কাজ কি স্যার? অপারেটরের কাজ কি? যোগের কাজ কি? এইটার স্যার, এই যে ও এটার, এটা এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এটার কাজ হচ্ছে বিভিন্ন ক্লাসের মধ্যে যদি কোনো কিছু ডিফাইন না করে বাইরে যদি আমরা ফাংশন গুলোকে ডিটেল ডিরাইভ করতে চাই বা এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এই স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করা হয়। এক্সাম্পল যখন দেখবো তখন বুঝতে পারবা। জাস্ট মনে রাখো, এই যে দেখো এখানে স্কোপ রেজুলেশন অপারেটরের এক্সাম্পল করা আছে। এবার তোমরা তো এখন দেখোনি, তোমাদেরকে যে আমি বুঝাই কিভাবে, এটা তো করি নাই কেন? আচ্ছা, এটা দেখো যে লাস্ট দিনে যে আমরা একটা ক্লাস ডিফাইন করছিলাম, মনে আছে? ক্লাসের মধ্যে একটা সিম্পল যে কোড দেখছিলাম। তাহলে দেখো প্রথম লাইন এইটা হেডার, আর এটা তো বুঝাই আসলাম যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এটা। এখন করলাম কি, একটা ক্লাস ডিফাইন করলাম, ক্লাসের নাম হচ্ছে এ। কথা বলে না? ওকে, তাহলে এই যে আমরা যদি সি প্লাস প্লাসে ক্লাস ডিরাইভ করতে চাই, তাহলে জাস্ট ক্লাস কিওয়ার্ডটা দিয়ে যেটা দিব সেটা হচ্ছে এই ক্লাসের নাম। এখানে কি করতে যাচ্ছি, একটা ফাংশন জাস্ট ডিক্লেয়ার করে দিছি ফান নামে, যার কোনো রিটার্ন টাইপ আছে না। এখন এই ফাংশনটাকে তো আমাদের এক্সপ্লেইন বা ডেফিনেশন করতে হবে, সেটা কোথায়? বাইরে যদি করতে চাই তাহলে ওটা ডিফাইন করতে হবে, স্কোপ রেজুলেশন সম্পর্ক লাগবে। এটা ফাংশনটাকে বাইরে ডিফাইন করার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে ফাংশনের রিটার্ন টাইপ। যেহেতু এই ফাংশনের রিটার্ন টাইপ কোনো নাই, যার কারণে ভয়েড দিছি। দেন এখানে আসলো এ, মানে ক্লাসের নাম।
যে ক্লাসের আন্ডারে থাকবে সেই ক্লাসের নাম, দেন স্কোপ রেজুলেশন অপারেটর, এই যে ডাবল কোলন দেখতে পাচ্ছ, দেন হচ্ছে ফাংশনের নাম থাকবে। এই ফাংশনটা কি করতে যাচ্ছি, সিআউট ফাংশন কল, মানে এই ফাংশনটা কল হবে সেটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে এবার মেইন ফাংশনের মধ্যে যদি ঢুকি, এখানে কি করলাম যে একটা ক্লাসের নাম হচ্ছে এ, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এ, স্মল এ হচ্ছে অবজেক্ট। এখন যদি এই ফাংশনটাকে কল করতে যাই তাহলে জাস্ট ওই অবজেক্ট দিয়ে কল করবো, এ ডট ফাং, তাহলে ফান দিলেই এই ফাংশনটা কল হবে। তার মানে এটা আউটপুট আসবে ফাংশন কল। বুঝতে কি পারছো এটা? জি স্যার। তাহলে এই রকম জায়গায় একটা স্কোপ অপারেটর হবে। আবার যদি আমরা তাহলে ক্লাস না খুলে যদি করতে চাই, তাহলে এই যে এক্স আছে, এটাকে চাইলে আমরা এই ডাবল সেমিকোলন সামনে দিয়ে এটা আর কি গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবালি ডিফাইন করতে চাই। যদি কোনো এই যে আউটসাইড ভেরিয়েবল, এই যে এই এক্স ডিফাইন করা, দেখো এখানে একটা মজার ব্যাপার, এই দুটা লাইন সেম। এই এক্স এখানে ডিফাইন করা আছে এক্স ইকুয়াল টু 0, আবার এখানে ইন্টিজার এক্স ইকুয়াল টু 10। এই ভেরিয়েবলটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, নাম তো শুনছো। আর এইটাকে বলা হয় লোকাল। লোকাল ভেরিয়েবল। আচ্ছা, মনে করো এই রিটার্নের আগে আমি একটা কোড লিখছি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তোমার তো লেখা খুব কঠিন, x+5। বলো তো এখানে এক্স এর ভ্যালুটা কত আসবে? কথা বলো। 15 কিভাবে দাসের? আমার তো মনে হয় 5 হওয়ার কথা। এক্স কেন, এই এক্স কেন আসবে না? গ্লোবাল ভেরিয়েবল আসার কথা না? দেখ, না আমার কথা বুঝো, এখানে এটাও এক্স এটাও এক্স। আমার কোশ্চেন হচ্ছে যে এইটাকে না ধরে কেন এটাকে ধরবে? স্যার এক্স এর সামনে আমরা যদি দুইটা কোটেশন দিতাম তাহলে কোথায় স্কোপ রেজুলেশন অপারেটর? এখানে স্কোপ রেজুলেশন অপারেটর কোথায় দেখতে পাচ্ছ এই লাইনে? এইটা নিয়ে আমার কনসার্ন না, এটা নিয়ে কথা, এটা নিয়ে কোনো কথা না তো। এই লাইনে তুমি বললা যে এটার আউটপুট আসবে 15। আচ্ছা দেখো আমি বুঝাই দিই। সব সময় মনে করবা যে ফাংশন কল হইছে ওই ফাংশনের মধ্যে লোকালের পাওয়ার বেশি। এরিয়া এরিয়া এ হচ্ছে পুরা এরিয়াটা, পুরা বাংলাদেশে পাওয়ার, মানে পুরা কোটের মধ্যে এর পাওয়ার আছে। কিন্তু আমি যদি একটা স্পেসিফিক বাড্ডা এলাকায় ঢুকে, বাড্ডা এলাকায় স্পেসিফিক কিছু মানুষের পাওয়ার থাকে না, কথা বলে না? ঠিক এরকম এই যে মেইনের ভিতরে যে এক্স আছে, এই এক্স এর পাওয়ার এখানে বেশি, তার মানে এর অ্যাক্সেস বেশি। বা এ, এখানে তুমি এক্স নিয়ে যাই কাজই করো না কেন, এই এক্সটার ভ্যালুটা নিয়ে কাজ হবে। তার মানে এটা আউটপুট আসবে আসলে 15। এই এই এক্স এর সাথে কোনো কাজ হবে না। আবার এর বাইরে, এই ফাংশনের বাইরে যদি আবার এক্স কে নিয়ে কাজ করি, তখন কিন্তু আবার লোকালের কোনো পাওয়ার নেই, তখন কিন্তু গ্লোবালের পাওয়ার। তো এখন আমরা যদি কোনো কারণে এটার ভিতরে, এই যে মেইন ফাংশন আছে এর ভিতরে যদি গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, মনে করো এই এক্স কে নিয়ে কাজ করতে চাই, তাহলে জাস্ট ওই ওইটার সামনে স্কোপ রেজুলেশন অপারেটর লাগাই দিব, তাহলে গ্লোবাল ভেরিয়েবল কে নিয়ে কাজ করবে। বুঝতে কি পারছো কথা? জি স্যার, মানে লোকালের ভিতরে যদি ওই অপারেটরটা ইউজ করি তাহলে সেটা গ্লোবালকে নিয়ে কাজ করবে। গ্লোবালকে নিয়ে কাজ করবে, হ্যাঁ এটাই হচ্ছে কথা। স্কোপ রেজুলেশন অপারেটর তোমাদের দুইটা ব্যবহার দেখা দিলাম, যদি ব্যাখ্যা চাই পরীক্ষায় আসলে যেন লিখতে পারো, খাতায় একটু লিখে রাখো, ঠিক আছে? মেসেজ দিচ্ছে কিসের জন্য? রূপক, কিছু কি বলবা? হ্যালো, এই মেসেজ দিচ্ছে কিসের জন্য? ও মিউট, তাই? তুমি চাইলে কিছু বলতে পারো, মেসেজ দিও না। ওকে, এই স্কোপ রেজুলেশন অপারেটর বোঝা গেছে? ওকে, তো এবার যে টাইপ কাস্ট দেখি, টাইপ কাস্ট নাম শুনছো?
টাইপ কাস্টিং নাম শুনো নি? জি স্যার, শুনেছি স্যার। কি বলো দেখি টাইপ কাস্টকে? স্যার একটা যে ডাটা টাইপকে অন্য একটা ডাটা টাইপে রূপান্তর করা অন্য আর কি। একটা টাইপে কনভার্ট করা, গুড। তাহলে সি প্লাস প্লাসে আমরা জাস্ট ওইটাই কি করতাম, যে টাইপ নেম এক্সপ্রেশন, যেমন এখানে আই হচ্ছে ইন্টিজার ছিল, এটাকে আমরা ফ্লোটে কনভার্ট করতে যাচ্ছি, যার কারণে জাস্ট সামনে ব্র্যাকেট লাগাই দিলাম। সি প্লাস প্লাসে তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো অথবা এইটাও ব্যবহার করতে পারো, এটা তোমার ব্যাপার। বোঝা গেছে? এটা কিন্তু এক্সাম্পল আসবে যে আউটপুট বের করার জন্য কুইজে। আমি যদি এরকম দিই যে 10.5 যোগ 6 আর 6.3, আরে কি হয়ে গেল? এখানে মনে করো যে x, এইখানে হচ্ছে ইন্টিজার x। এটা এইটা নাই, বলো তো এটার আউটপুট কত আসবে? 16 স্যার, x ইকুয়াল টু 16। কিভাবে মোল্লা, আশরাফুল মোল্লা? স্যার ইন্টিজার ভেরিয়েবল নিয়ে কাজ করছে স্যার। কিভাবে ইন্টিজার? এই পাশে তুমি একটু আমাকে বুঝাই দিতে পারবা কিভাবে 16 আসলো? স্যার এই যে 10.5 আর হচ্ছে 6.3, তো 10 হচ্ছে ইন্টিজার আর 0.5 হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ আর কি। তো যেহেতু আমি স্যার ইন্টিজার ভেরিয়েবল ভিতরে স্টোর করতেছি, তো ইন্টিজার ভেরিয়েবল নিয়ে কাজ করছে স্যার। এই যে 10 আর হচ্ছে 6 নিয়ে যোগ করে হচ্ছে 16 হয়েছে স্যার। আরে বোকা, তাহলে যদি আমি এখানে দিতাম 7 তাহলে কত আউটপুট আসতো? 10.5, 6.5, এবার আউটপুট কত আসবে? স্যার এটা হচ্ছে স্যার তাহলে আহ, ইরা ইরা 16 আসার কথা তাই না তোমার লজিকে? জি স্যার, স্যার হচ্ছে মানে ইন্টিজার দেখো ভেরিয়েবল। দেখো দেখো, এটা আমি বলি তাহলে বুঝতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এই বাম পাশে কি আছে না আছে সেটাও দেখবে না, প্রথমে দেখবে এই পাশে, এই পাশে আমার কত আছে। এই পাশে আছে 10.5, এই পাশে আছে 6.7। তাহলে এই দুইটাকে যোগ করো, যোগ করলে কত হবে? 10.5 আর 6.7 যোগ করলে কত? 17.2। ঠিক আছে, এই যে 17.2 আসলো, এবার এটা অ্যাসাইন হবে কোথায়? এই এক্স এ, তাই না? এখন এক্স কি ইন্টিজার না ফ্লোট? ইন্টিজার স্যার। ইন্টিজার। ইন্টিজার হলে জাস্ট এটাকে টাইপ কাস্ট করবে। টাইপ কাস্ট করার অর্থ হচ্ছে কি, জাস্ট এখান থেকে ইন্টিজারটা নেবে, তার মানে এক্স এর ভ্যালু এখানে হবে কত? 17 17। বুঝতে কি পারছো কথা? স্যার, ক্লিয়ার স্যার। এইরকম তাহলে 10.5, 6.3 হলে এখানে কেন 16 অ্যান্সার আসবে? কারণ এখানকার 5 আর 3 ওইটা যোগ হবে 10.8ই আসবে, 16.8ই আসবে, কিন্তু যখন ঢুকাবে তখন ওই টাইপটাকে কাস্টিং করে দিবে, মানে ওটাকে ইন্টিজারে কনভার্ট করবে। এখন এই ইন্টিজারে কনভার্ট করার জন্য ফ্লোর আবার সেলের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা সেটা মনে জানো? ফ্লোর ফাংশন, সেল ফাংশন নাম শুনছো? জি স্যার। কি করে ফ্লোর, কি করে? স্যার ফ্লোর হচ্ছে স্যার মানে নিচে আর কি। আর নিচে না উপরে, ফ্লোর হচ্ছে উপরে 5-এর উপরে, 0.5-এর উপরে হলে বাড়াই দিবে 1, আর যদি নিচে হয় তার সেল ফাংশন এটা কমাই দিবে, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওকে। তো এই ব্যাপারটা কুইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, যে মনে করো এখানে যদি কোনো কারণে উম মনে করো এটা ফ্লট, এই এক্সটা এখন ফ্লট, ঠিক আছে? কথা বলে না, মনে করো এই এক্সটা ফ্লট, তাহলে তো কোনো টাইপ কাস্টিং ব্যাপার নাই। যদি এখানে ইন্টিজার থাকতো, মনে করো এটা 10, এখানে 6.7 আছে, তাহলে এটা যোগটা কিভাবে বলো তো? 16 আসবে স্যার। 16.7, কিন্তু এখানে 16.7 ঢুকবে না, এখানে যদি ইন্টিজার এক্স তার মানে 16 ঢুকবে। কিন্তু এখানে জি স্যার। যোগটা হবে কিভাবে? এই 10 কিন্তু অটোমেটিক টাইপ কাস্টিং হয়ে ফ্লোটিং এ কনভার্ট হবে, এটা কি জানো? 10 যেহেতু ইন্টিজার, 6.7 ফ্লোট। ইন্টিজার আর ফ্লোট কখনো যোগ করতে পারে না, হয় যে কাউকে
টাইপ কনভার্সন হতে হবে, তো ফ্লোটিং এর পাওয়ার বেশি। বুঝতে পারছো কথা? এটা ডিফল্ট ভাবে সেট করে দেওয়া আছে, যার কারণে এই ইন্টিজারটা ফ্লোটিং এ কনভার্ট হয়। কনভার্ট হয়ে দুইজনে যোগ হবে, যোগ হওয়ার পরে যেখানে অ্যাসাইন হবে সেখানে আবার টাইপ কাস্টিং হয়। বুঝতে কি পারছো কথা নাকি বুঝনি? জি স্যার, বুঝছি স্যার। স্যার 10.0 ধরে নিছে তাহলে এখানে। হ্যাঁ, 10.0 করে নিবে, কারণ জি তুমি ইন্টিজার আর ফ্লোট যোগ করতে পারবে না। মনে করো আমরা তো মানুষ, আমরা তো করতে পারি, কিন্তু মেশিন ও কিভাবে বুঝবে? ওর কি কোনো ব্রেন আছে আমাদের মতো? না স্যার, ডিফল্ট যেটা দেওয়া আছে হ্যাঁ, ওইসব। ওকে ওকে ওই রকম ভাবেই করে রাখবে। ওকে টাইপ কাস্টিং হতে হবে। বুঝা গেছে? এই জন্য টাইপ কাস্টটা নিয়ে আসছে, এটা কুইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা পড়াইলাম এটা কুইজ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। দেন সেই সাথে আরো বেশ কিছু টাইপ আছে, এগুলো একটু দেখবা। দেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অপারেটর ওভারলোডিং। সি প্লাস প্লাসে আমরা অপারেটর ওভারলোড করতে পারি। মানে উদাহরণস্বরূপ এই এক্সাম্পলটা যদি দেখো, এখানে এই যে যোগ, এই যোগের কি কাজ করছে বলো তো? কথা বলে না। যোগ যোগ করে ফ্লোটে রাখছে, তাই না? তার মানে এখানে যোগ সিম্পল যোগ হিসেবেই প্লাস ব্যবহার হয়েছে, কিন্তু এই জায়গায় যোগ কিভাবে ব্যবহার হলো? এই যে সিম্বলটা প্লাস চিহ্নটা, এখানে কার যোগ করছে বলো তো? A1 A2 কি? হ্যাঁ, দুইটা অ্যাড করছে নাকি স্যার? হ্যাঁ, A1 A2 কি? ওটা কি ইন্টিজার না ফ্লোট? বলতে পারতেছো না? A1 A2 হচ্ছে অবজেক্ট, জি এ স্যার। ক্লাসের অবজেক্ট। তাহলে এখানে যোগ প্লাস কি করলো? অবজেক্টের যোগ করলো, যেটা কি কখনো দেখছিলাম? তো এই যে প্লাস চিহ্নটা একই সাথে একটা অপারেটর হিসেবে ব্যবহার হচ্ছে, যে সিম্পল যোগ আমরা অ্যাজ ইউজুয়াল গতানুগতিক, আবার এখানে দুইটা অবজেক্টকে যোগ করতেছে। এই যে ব্যাপারটা, যে একই জিনিস বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারতেছি, এটাকে বলা অপারেটর ওভারলোডিং, অথবা এটাই হচ্ছে পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম। পলিমরফিজম মানে প্রথম দিন বলছিলাম যে পলিমরফিজম ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এই এক্সট্রা ফিচার গুলা সি প্লাস প্লাস এর মধ্যে আছে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আছে। তো পলিমরফিজমের এইটা একটা উদাহরণ, যে এই প্লাস চিহ্নটাকে একই সময় আমরা যোগ হিসাবে ব্যবহার করতেছি, আবার দুটো অবজেক্টেরও যোগ করতেছে বা অবজেক্টের কনকাটেনেশন বা একসাথে একত্রিত করে দিচ্ছে। বোঝা গেছে কথা? জি স্যার। হ্যাঁ, এইরকম করতেছে, যার কারণে একটা জিনিসকে দুই উপায়ে ব্যবহার করতে পারতেছি। আর এই যে পলিমরফিজম, এটাকে বলা হয় দুই কম্পাইল টাইপ পলিমরফিজম। পলিমরফিজম মোটামুটি দুই প্রকার, একটা হচ্ছে রান টাইম আর একটা কম্পাইল টাইম। এটা যে কম্পাইল হওয়ার সময় বুঝে যাবে যে এখানে এই পলিমরফিজম হয়েছে, আর মাঝে মাঝে রান টাইম যখন কোড চলতেছে তখন তাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা অপারেটর ওভারলোডিং এর এক্সাম্পল। দেন এটা আসলে কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচার কি? মোটামুটি এটা তিন ধরনের কন্ট্রোল স্ট্রাকচার আছে, যে একটা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার, দেন সিলেকশন স্ট্রাকচার, একটা হচ্ছে লুপ স্ট্রাকচার। মানে এক কথায় সিকোয়েন্স স্ট্রাকচার মানে একটার পর একটা হবে। উদাহরণস্বরূপ আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, তাহলে এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স। আমরা তো জানি যে সি প্লাস প্লাস তোমার সি সি প্লাস প্লাস লাইন বাই লাইন এক্সিকিউট হবে। তার মানে প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, দেন এই লাইন, দেন এই লাইন, তাই না? জি স্যার। ঠিক এরকম। তাহলে এটাই হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার, প্রথমে এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, দেন এই স্টেটমেন্ট এক্সিকিউট, দেন এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, মানে যখনই ফাংশন না পাওয়া কল পর্যন্ত। দেন জি এটা আসলে সিলেকশন স্ট্রাকচার। সিলেকশন স্ট্রাকচার সিম্পল কথা ইফিলস, যেটা আমরা বুঝি। ইফিলস বুঝি না, এটাকে বলা সিলেকশন স্ট্রাকচার। দেন একটা হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার বা কন্ট্রোল স্ট্রাকচার মানে হচ্ছে, বা লুপ স্ট্রাকচার, এটা হচ্ছে যে জিনিস আমাদের বারবার ঘুরাতে হয়, যেমন ফর লুপ একটা। ফর লুপ তো জানি। জি স্যার। ওকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। কোনো কোশ্চেন আছে? কথা বলো। যদি কোশ্চেন থাকে তাহলে পরে পরে স্লাইড শুরু করে দিই। ছোট না, হ্যাঁ ব্রাঞ্চিং ব্রাঞ্চিং, হ্যাঁ একই। ব্রাঞ্চিং কি একই তো হওয়ার কথা না? ব্রাঞ্চ, হ্যাঁ একই বলা যেতে পারে। ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ হচ্ছে এই সেকশনটা, এতটুকু একটা সেকশন। বুঝা কি গেছে কথা?
আর এটাকে মূলত লুপ স্ট্রাকচারই বলো, ব্রাঞ্চিং স্ট্রাকচারের থেকে লুপ স্ট্রাকচারটাই বেশি গুরুত্বপূর্ণ হয় মনে হয়। অথবা এটা ব্রাঞ্চ করার জন্য আলাদা একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে এই হিসাবে এটা বলতে পারে, বুঝলে? বুঝতে পারছো? ওকে। তো যদি আজকে আমরা একটা অপারেটর গুলা দেখি যে সি প্লাস প্লাস এর অপারেটর কি কি আছে, তো মোটামুটি অপারেটর গুলো সেম এস ইয়ার মতো, কি বলে, সি এর মতো। প্রথমে আসলে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াজ, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, কন্ডিশনাল অপারেটর। তাহলে একটু দেখি যে বিল্ট ইন অপারেটর গুলা কি কি আছে। দেখো, প্রথমে যেটা আসলো ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর, দেখো তো এখানে কোন কোন অপারেটর গুলো তোমরা চিনো না? সবগুলোই 3 আছে স্যার। সবগুলো চেনা আছে। এটা দিয়ে কি বুঝাইছে? হচ্ছে এন্ড অপারেশন করছে আর কি স্যার। জ্যান্ড অপারেশন করছে। Good. তাহলে তো মোটামুটি বোঝাই হয়ে গেছে, জানাই হয়ে গেছে। তাহলে ইউনারি অপারেটর এগুলা এগুলা বাইনারি অপারেটর, মোটামুটি এখানে সবকিছু আছে, এগুলো একটু দেখে নিবা নিজেরাই। আমি যদি কোশ্চেন দিই যে ডিসকাস দ্য অপারেটর ইন সি প্লাস প্লাস, তাহলে মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করে ফেলবা, ঠিক আছে? তো প্রথমে আসলে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সিম্পল, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস যা আছে এগুলো সব অ্যারিথমেটিক অপারেটর, এগুলো নিয়ে আর না গেছে। দেন রিলেশনাল অপারেটর হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল রিলেশন বোঝানোর জন্য, ঠিক আছে? দেন আসলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে এটা এন্ড, অর অথবা নট বোঝানোর জন্য লজিক্যাল অপারেটর। দেন আসলো বিটওয়াইজ অপারেটর, যে যদি আমরা বিটওয়াইজ এন্ড করতে চাই, যে মনে করো 4, এই সিম্বলটা লাগাই দিলাম, দেন 5, ঠিক আছে? এটা হচ্ছে 4 %5, তাহলে এটা বিটওয়াইজ এন্ড অপারেশন করে তোমাকে আউটপুট দিবে। বুঝতে পারছো? মানে প্রথমে এই 4 কে তোমার পিসি যত বিটে তত বিটে কনভার্ট করবে, 5 কে তত বিটে কনভার্ট করে, করার পরে তাদের এন্ড অপারেশন করবে, করার পরে যেটা আসবে সেটাকে তোমাদের আউটপুট হিসেবে পাঠাবে। বুঝতে কি পারছো? জি স্যার। ওকে, এগুলো একটু দেখে নিবা। বলো তো এটার কাজ কি, এই অপারেটরটা? কমপ্লিমেন্ট স্যার, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি বুঝো? জি স্যার। ওকে, এগুলো শিখছো তোমরা আমার মনে হয়, জানো। দেন এটা আসলে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি নাম শুনছে? এই যে ডবল প্লাস অথবা ডবল মাইনাস, যদি একটা এক 1 যোগ করে দাও অথবা একটা 1 বিয়োগ করে দাও, তাহলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তাই না? জি স্যার। কথা বলে না? ওকে, তাহলে x ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইজ সেম এস প্লাস প্লাস এক্স, ঠিক আছে? তো এইটা মোটামুটি এই দুইটা লাইন তোমরা একটু নিজেরাই পড়ে দেখো তো যে এটা বুঝতে পারো কিনা। মানে আমার কথা হচ্ছে যে এইটা এবং এটা যদি থাকে তাহলে কি ঘটনা ঘটে, এটা একটু দেখো বুঝতে পারো কিনা। লাইনটা দেখো বুঝছো কি না, না বুঝলে কোশ্চেন করো। এটা খুঁজে থাকবে, শিওর থাকো। বুঝতে পারতেছো জি যে স্যার। এখানে এখানে কি বলছে? এটা কি বলছে যে প্রথমে দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড ফার্স্ট ইউজিং দ্য অরিজিনাল ভ্যালু। তারপর মনে করো আমার আগে ছিল এক্স ইকুয়াল টু, এখানে তো যাচ্ছে না, এক্স ইকুয়াল টু ছিল 5, ঠিক আছে? দেন এই প্লাস প্লাস আসছে, তাহলে কি করবে? প্রথমে এই 5 কে নিয়ে কাজ করবে, করার পরে এই লাইন এক্সিকিউট যখন যখন শেষ হবে তখন ভ্যালু বাড়াবে। আর প্রিফিক্সে যদি থাকে তাহলে আগে বাড়বে পরে ওটাকে নিয়ে কাজ করবে। পার্থক্যটা এখানেই, বোঝা গেছে? জি স্যার। ওকে। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, মোটামুটি এটা একটা অথবা যোগ করে বাড়াবে অথবা বিয়োগ করে বাড়াবে, গুণ করে বাড়াবে, বুঝা গেছে? এখানে সবগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা, এগুলো সহজ। দেন কন্ডিশনাল অপারেটর, মোটামুটি এগুলো জানি যে কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা হবে, কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এটা হবে, যেটাকে টার্নারি অপারেটর বলে এই সিম্বলটা দিয়ে। বোঝা গেছে কথা? দেখো তো এটা বুঝতে পারো কিনা। এগুলা এতে জাস্ট কি সি এর রিপিটেড শিপ আর কি। বলো।
এটা ইফ এলস এর মতো কাজ করে না স্যার? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ইফ এলস এর মতো, যে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, সত্য হয়, তাহলে এটা যাবে, যদি মিথ্যা হয় তাহলে এটা যাবে, পুরোটাই ইফ এলস। তো এই হচ্ছে মোটামুটি আর কি আজকের পড়ানো। আশা করি আমি যা পড়াইছি সব বুঝতে পারছো। কোনো কোশ্চিন আছে তোমাদের? না স্যার, এখন অবধি তো না। আচ্ছা, যদি কোশ্চিন না থাকে আজকে আর বেশি পড়াইলাম না, নেক্সট দিনে কিন্তু একেবারে শেষ করে দেবো বলা যায়। আর নেক্সট ক্লাসে আমরা মোটামুটি সি এর সাথে রিলেটেড যেসব টপিক গুলো আছে সেগুলো শিখে শিখে ফেলবো। পরবর্তী ক্লাসে আমরা গভীরে ভিতরে ঢুকবো সি প্লাস প্লাসের। সি প্লাস প্লাস তো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ভিতরে ঢুকবো। অতএব তোমরা এর মধ্যে একটা টিউটোরিয়াল দেখে তোমরা সি প্লাস প্লাসটা শিখে ফেলো। আমি অনেকগুলো রেফারেন্স দিচ্ছি, W3 স্কুল অথবা ইউটিউবের আনিসুল ইসলামের ভিডিও, অথবা আরো অন্যান্য যে কোনো ভিডিও তোমাদের যদি ভালো লাগে দেখতে পারো। যদি পড়তে চাও তাহলে W3 স্কুল, আর যদি ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে যে কোনো টিউটোরিয়াল, এটা তোমার ব্যাপার। বোঝায় কি গেছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা এখন পর্যন্ত শুরু করতে পারো, তো আমার জন্য অনেক হতাশার। স্যার আমাদের স্লাইড গুলো পাওয়ার জন্য স্যার গুগল ক্লাসরুম তো দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে গুগল ক্লাসরুম ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ, ক্রিয়েট করে আপলোড করে দিব। ওকে স্যার। ওকে, তাহলে ইয়ার তুমি স্ক্রিনশট নিয়ে আমাকে রোলগুলো শর্ট করে পাঠিয়ে দিও, ডেট দিয়ে ব্যাচের নাম দিয়ে রোলগুলো শর্ট করে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।